সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামদেয়ামী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাসটি। আমি রয়েছি শুভ তোমাদের সাথে। নবম শ্রেণী ভোকেশনালের রসায়ন বিজ্ঞান 1 অর্থাৎ কেমিস্ট্রি 1, এই বিষয়টির একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটির নাম হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রন বিন্যাস। এই যে টপিকটির মাধ্যমে আমরা চাইলে প্রত্যেকটি মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো, সেটি কি ধাতু নাকি অধাতু, এগুলো তারপর তার যোজ্যতা, ক্ষমতা, সকল কিছুই আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। দ্যাট ইজ ওয়াই এই যে ইলেকট্রন কনফিগারেশন, এই টপিকটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকের মধ্যে। তাই আমি আজকে গতানুগতিক নিয়মে না করিয়ে একটু ডিফারেন্ট টাইপের, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং ইন্টারমিডিয়েট কিংবা ডিপ্লোমাতে গিয়ে তোমরা যাতে অসুবিধায় না পড়ো, সেই কারণে আমি একটু গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে এই যে কিছু রিসার্চ করে এবং নিজে যেভাবে করতাম আর কি, সেভাবে তোমাদের আজকে এই ইলেকট্রন কনফিগারেশনটি করানোর চেষ্টা করব। আশা করি তোমরা সকলে খুবই উপকৃত হবে। সকলে আশা করি ভালো আছো। আমি তাহলে আজকে আমার এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হলো যে পেরিওডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী যেটি রয়েছে, অ্যাটলিস্ট তোমরা যত বেশি পারো তোমাদের ইচ্ছে, বাট একদম মিনিমাম তোমরা যদি পারো 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো একদম মুখস্থ করে ফেলো উইথ পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? কারণ তোমরা নিশ্চয়ই জানো পারমাণবিক সংখ্যা জানা থাকলে আমাদের কতটা হেল্প হয়। তো দ্যাট ইজ ওয়াই তোমাদের অবশ্যই এটি মুখস্থ করা উচিত। যদিও বা সপ্তম শ্রেণীতে 10টির মতো ছিল, অষ্টম শ্রেণীতে 20টির মতো ছিল, 18টির মতো ছিল, 2টি এক্সট্রা পড়ানো হতো। তো যেহেতু 18টি আগে থেকেই মুখস্থ আছে, মেবি থাকা দরকার, যদি থাকে তাহলে আর কয়েকটি এগুলো মুখস্থ করা তেমন একটি কঠিন হবে না আমার মতে আর কি। তো তোমরা নিশ্চয়ই জানো এই যে পেরিওডিক টেবিল যেটি রয়েছে, এটি কিন্তু আমরা খুব ইজিলি 1 থেকে 118টি, আচ্ছা তার আগে বলে রাখি, এই পর্যন্ত 2016 যাবৎ 2016 সাল পর্যন্ত টোটাল 118টি মৌল আবিষ্কৃত হয়েছিল, যার মধ্যে 98টি হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া, আর বাকিগুলো কোনো না কোনো ল্যাবে কিংবা এই ধরনের কোনো না কোনো কারোর ল্যাবে তৈরি হয়েছে, কোনো বিজ্ঞানী সায়েন্টিস্টের ল্যাবেই আবিষ্কার হয়েছে আর কি, ঠিক আছে? মানে এগুলো কৃত্রিম আর কি, এক কথায় বলা যায় আর্টিফিশিয়াল। তো আমরা যেটি বলছিলাম, এই যে এখানে আমরা যে 1 থেকে 118টি খুব ইজিলি পড়ে যাচ্ছি, কোনটার পরে কোনটা হবে, যেমন হাইড্রোজেনের পর হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপর ব্যারিলিয়াম, কেন তারপর বোরন হলো কার্বন না হয়ে, কেন তারপর নাইট্রোজেন হলো অক্সিজেন না হয়ে, ঠিক না? এই যে সিরিয়ালটা, এটি এখানে পৌঁছানোর জন্য সকল এই যে রসায়ন বিজ্ঞানে যাদের অবদান রয়েছে, প্রত্যেক বিজ্ঞানীর, সায়েন্টিস্টের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, কারণ এত ইজিলি তো আসে নাই, তাই না? এটা একদিনের তো না, অনেক দিনের। আমরা এই পেরিওডিক টেবিল দেখলে বুঝতে পারি ক্ষার ধাতু কি, হ্যালোজেন, তারপর অবস্থানরত ধাতু, উপধাতু, এই সব কিছু আমরা আদর্শ গ্যাস, অন্যান্য ধাতুগুলো সকল কিছুই ইজিলি বুঝতে পারি। তো আর কথা না বাড়িয়ে মেন টপিকে ফিরে যাওয়া যাক, যেই জন্য বলেছি পেরিওডিক টেবিল। এই যে পেরিওডিক টেবিল, এখন আমরা যে মৌলগুলো যদি হিসাব করি, এখানে যে পরমাণু যেটি রয়েছে, এই পরমাণুর মডেল রাদারফোর্ড স্যার যেটা দিয়েছিলেন, তারপরে সীমাবদ্ধতা না থাকার কারণে আবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোরো স্যার যে মডেলটি একদম প্রপারলি, একদম স্পেসিফিকভাবে যে বলে দিয়েছিলেন, আবর্তনশীল ইলেকট্রনের সম্ভাব্য ক্রমাগত শক্তি বিকিরণ ও নিউক্লিয়াসের পতন, এই টাইপের আরও অনেক কিছু। এই যে আশা করি তোমরা সেগুলো জানো। বোরো স্যারের পরমাণু মডেলটি তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছ বা বুঝতে পেরেছ।
তো এখানে যে টপিক যে কিছু ইম্পর্ট্যান্ট যে দুইটা স্বীকার্য ছিল না, ওগুলো একটু বলি। এই যেমন ওখানে ছিল কি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তো এখান থেকে আসলে আমাদের এই যে প্রবলেমটা স্টার্ট হইলো। হ্যাঁ, তো আমরা ইলেকট্রন বিন্যাস পূর্বে করতাম কিভাবে, আমি যদি একটু হালকাভাবে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি। পূর্বে আমরা ইলেকট্রন বিন্যাস করতাম, সাপোজ অক্সিজেন, তাহলে এটা যদি আমরা 8 ধরি, এটা 8 যদি হয়, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতাম ঠিক এইভাবে। প্রথম সেলে থাকবে, প্রথম কক্ষপথে থাকবে 2টি, তারপরে থাকার কথা 8টি, কিন্তু এখানে আছে 6টি, দ্যাট ইজ ওয়াই আমরা 6 লিখলাম, ব্যাস। এটি ছিল ইলেকট্রন বিন্যাস। বাট আমরা এখন যে ইলেকট্রন বিন্যাসটি শিখব, যেটি আমাদের দরকার, সেটির জন্য এখানে কিছু অরবিটাল এবং অরবিট নিয়ে চিন্তা করতে হবে। যে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে বলা হয়েছিল না স্থির কক্ষপথে, এইগুলোকে শক্তি স্তর বা অরবিট বলা হয়। তো তোমরা অরবিট এবং অরবিটালে কখনোই কনফিউজড হয়েও না, ঠিক আছে? তো এখানে শক্তি স্তর সমূহকে কল্পিত সংখ্যা n এর মাধ্যমে বের করা যায়, তোমরা জানো অ্যাকচুয়ালি এগুলো। অ্যান্ড এর n এর মান অনুসারে k l m n দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথম শক্তি স্তরকে যদি আমরা n = 1 চিন্তা করি, আচ্ছা আমি এখানে লিখি, প্রথম শক্তি স্তরকে যদি আমরা n = 1 লিখি, তাহলে k শক্তি স্তর, এটি হলো কি k শক্তি স্তর প্রথম যেহেতু। হ্যাঁ, এরপর দ্বিতীয় শক্তি স্তরকে যদি আমরা n = 2 লিখি, এটি হচ্ছে l শক্তি স্তর। এভাবে বলা যায় n এর মান অনুযায়ী 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা মানের বৃদ্ধি পেতে থাকে এবং শক্তি স্তরগুলো যথাক্রমে m n ও ইত্যাদি ইত্যাদিতে এভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? তো m n ও দিয়ে প্রকাশ করা যায়। একটি নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থানকালে ইলেকট্রন সমূহ শক্তি শোষণ অথবা বিকিরণ করে না, কিন্তু জিনিসটা মাথায় রেখো। এটা ওনার একটি এই যে পরীক্ষার মধ্যে ছিল আর কি, ঠিক আছে? তো আমরা এই ধরনের বেশ কিছু বুঝতে পারি। তো জিনিসটা যদি আমি বলি, অ্যাকচুয়ালি বিকিরণ হবে না, সেটা কি? যদি আমরা এটিকে ভর কেন্দ্রটা চিন্তা করি, হ্যাঁ, এখানে একটা অরবিট, এখানে একটা, তো এক শক্তি স্তরগুলো মনে করো অঙ্কন করলাম। তাহলে এই যে এখান থেকে এইভাবে ঠিক বিকিরিত শক্তি হবে, ঠিক আছে? এবং এখান থেকে যদি আমরা আকর্ষণ করছি যদি চিন্তা করি, তাহলে এটি শোষিত শক্তি, ব্যাস। আর এটার নাম যদি কে হয়, এটি এল, এটি এম, আরও থাকলে এন, এভাবে, ঠিক আছে? এটা হচ্ছে বোরোসারের পরমাণু মডেল ও রেখা বর্ণালীর উৎস। এটা কি? রেখা বর্ণালীর উৎস। ওকে, ফাইন। সীমাবদ্ধতাগুলো তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছো। এবং ক্যাশেলে কতটি ইলেকট্রন থাকতে পারবে, ধারণ ক্ষমতা কীভাবে বের করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, ওই যে 2n² মাধ্যমে আর কি, ঠিক আছে? যদি আমি এইভাবে দেখাই, 2n² সূত্র অনুসারে যদি আমরা প্রথমটিতে চিন্তা করি, তাহলে এখানে 1 দেব ইন্টু, তাহলে 1 একে 1, 2 একে 2, তাহলে 2টি থাকতে পারবে। এরপরে যদি চিন্তা করি, এখানে 2 ইন্টু n এর জায়গায় 2 নাম্বার শেল বসালাম, স্কোয়ার দিলাম, 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে করে তোমরা ইজিলি বের করতে পারবে। তো আমি তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি। সেটি হচ্ছে কে শেলে মোট 2টি ধারণ ক্ষমতা, এ শেলের মোট 8টি ধারণ ক্ষমতা আমরা বের করেছি, তারপর এম শেলে টোটাল 18টি ধারণ ক্ষমতা এবং এন শেলে 32টি ধারণ ক্ষমতা রয়েছে। হ্যাঁ, ওকে, ফাইন। এটি তো পূর্বের যেই সংক্ষিপ্ত আলোচনা সেটি বললাম।
তারপরে আমরা যদি আমাদের মেন প্লটে যাওয়ার চেষ্টা করি, এই যে 2n স্কয়ার সূত্র অনুসারে আমরা যদি 9টি শেলে কী হবে মানে বের করে ফেলতে পারবো, তাই না? তো এখন আমরা যদি এই যে অরবিট নিয়ে চিন্তা করি, হ্যাঁ, প্রতিটি প্রধান শক্তি স্তর অরবিট, আবার এক বা একাধিক উপশক্তি স্তর অরবিটাল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই অরবিটাল নিয়ে গঠিত হয় অরবিট। ওকে, তো এই উপশক্তি স্তরগুলোকে আবার এই যে মেইন শক্তি স্তর যেগুলো আছে, প্রধান শক্তি স্তর, এগুলোকে আবার এগুলোর উপশক্তি স্তর যেগুলো দিয়ে গঠিত সেগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। ওকে, তো এই নামে আখ্যায়িত করা হয়েছে। এখন এস উপশক্তি স্তরের এই যে উপস্তরের আর কি, হ্যাঁ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। তারপর হচ্ছে পি যেটি রয়েছে, আচ্ছা আমি এখানে লিখে দিই 2, আর পি যেটি রয়েছে তার শক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি এর যেই ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 10, এফ এর সেটি হচ্ছে 14। এটি একটু মুখস্থ করে ফেলো এই জিনিসটি, এবং এই জিনিসটি একটু তোমরা মুখস্থ করে ফেলো। ওকে, তো এস উপশক্তি স্তরে 2, পি উপশক্তি স্তরে 6, ডি উপশক্তি স্তরে 10, এফ উপশক্তি স্তরে 14। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা যদি সিম্পলভাবে জিনিসটা ওভাবে চিন্তা করতে চাই, ধরো সাপোজ তোমাদের আরও বোঝার জন্য আমি একটু আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই ভিডিওটি অ্যাকচুয়ালি বড় হয়ে যাবে, তো তোমরা জিনিসটা নিতেও পারবে না, আমি 2 পার্টে দিই, ঠিক আছে? তো এই পার্টটিতে জাস্ট বেসিক আইডিয়াটা দিই, আর সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের একদম যে ইজি মেথডটা রয়েছে সেটি কভার করার চেষ্টা করব। তো যেটি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ক্যাশেল ধরে নিলাম, হ্যাঁ, ক্যাশেলে কয়টি থাকার কথা? 2টি। তাহলে ওকে ফাইন, আমরা ক্যাশেলে এই যে বলতে পারি এই যে ওই 1s স্কোয়ার, বিকজ এখানে 1 কেন হলো? ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট এখানে অরবিট, তারপরে এস এই উপশক্তি স্তর যেটা রয়েছে ধারণ ক্ষমতা কয়টি? 2টি। তাহলে এই যে 1s স্কোয়ার এটা হচ্ছে আমাদের মানে এই যে প্রথম কক্ষপথের প্রধান শক্তি স্তরকে বোঝানোর একটা সিস্টেম। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? কে বা প্রথম শেলের উপস্তর সংখ্যা 1টি, যাকে 1s বলা হয়, 1 দিয়ে প্রথম কক্ষপথের প্রধান শক্তি স্তরকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 বিধায় এখানে 2 দিয়েছি। এখন পরবর্তী যদি এল চিন্তা করি, এল শেল বা দ্বিতীয় শেল, তাহলে এল শেলের মধ্যে কি দাঁড়াবে? 2s 2p, ঠিক আছে? আচ্ছা আমি ইলেকট্রন চিন্তা না করি, এরকম এইভাবে বোঝানো হয়েছে। এম শেলে 3s, যেহেতু উপশক্তি স্তর 3টি তাই 3s 3p 3d, তারপর হচ্ছে এন শেলে হচ্ছে 4s 4p 4d and 4f spdf। ওকে, এই জিনিসটি একটু মাথায় রেখো, তাহলে ইজিলি তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আর ইলেকট্রন বিন্যাস করার জন্য তোমাদের বইয়ে একটি চিত্র দেওয়া আছে, এই যে অরবিটালের শক্তির ক্রম অনুসারে একটি এই যে ছক দেওয়া আছে, সেই ছকটি তোমাদেরকে হালকা করে বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি যদি ফার্স্ট অফ অল চিন্তা করি, এটা 1s, ওকে, এটা 1s, তাহলে এখানে অবশ্যই 2s হবে, এখানে তাহলে 3s হবে, এখানে 4s, ক্রম অনুযায়ী 5s 6s 7s 8s। ওকে ফাইন, তারপর তাহলে যেহেতু ফার্স্টটাতে একটি থাকবে, তারপরটি কি থাকবে? sp থাকবে, sp, তাহলে s তো আছে না 2 নম্বরে, তাহলে sp দিয়ে দিলাম, ব্যাস। এখানে spd থাকবে এখানে, তা 3s 3p 3d, তারপরে শেলে 4s 4p 4d 4f, তাহলে 4s 4p 4d 4f। ওকে ফাইন, তো অনুরূপভাবে এখানে 5 একটি একটি করে কমে যাবে, হ্যাঁ, তাহলে এখানে যেহেতু f রয়েছে তাহলে 5s 5p 5d 5f। ফাইন, এবার ধীরে ধীরে কমিয়ে ফেলা যাক। 6p s আগে থেকে আছে 6d, আর এখানে হচ্ছে 6p 7s যেহেতু সরি 7s যেহেতু আছে 7p, এখানে 8s, ব্যাস। এবার ক্রমানুযায়ী আমরা একটি তীর চিহ্নের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে এই যে এটি একটি, আচ্ছা আমি অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটি একটি
ইন্ডিকেটর মানে ইন্ডিকেট করা হলো, তারপরে এটি দিয়ে ইন্ডিকেট করা হলো, তারপর এটি দিয়ে ইন্ডিকেট করা হলো, তারপর এটি দিয়ে ইন্ডিকেট করা হলো। আফটার দ্যাট এইভাবে, আমি একটু পরে বলছি আসলে এগুলো কি। ওকে ফাইন। অ্যাকচুয়ালি এগুলি কী দেখো, কীভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসটি করবে বইয়ের নিয়মে। আমি আবারও বলছি এটি বইয়ের নিয়মে, আমি ইজি মেথড পরবর্তীতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা যদি 1s দিয়ে স্টার্ট করি তাহলে এখান থেকে তীর চিহ্ন এদিকে যাবে, ঠিক আছে। তো এখান থেকে গেল এখানে, তারপর পুনরায় এখান থেকে এসে আবার এই তীর চিহ্ন অর্থাৎ 1s এর পর 2s হবে, পুনরায় 2p 3s মানে এইভাবে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে এসে আবার এদিকে, এখান থেকে এসে দিকে, এভাবে করে করে জিনিসটা এইভাবে এসে এখানে থেমে যাবে। ওকে, তো এইটা দিয়ে তোমরা চাইলে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে, ঠিক আছে। তো ইজি না জিনিসটা? হ্যাঁ, আমি তাহলে একটা এক্সাম্পল দেখাই। আপাততভাবে তোমরা বুঝতে না পারলেও জাস্ট একটু আইডিয়াটা নাও, আমি পরবর্তীতে তোমাদের বোঝানোর কথা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে পটাশিয়াম নিলাম, পটাশিয়াম হচ্ছে 19, আমরা জানি এর পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা যেহেতু 19, ইলেকট্রন সংখ্যা 19 হবে। তো এবার যদি আমরা এই ছক পদ্ধতি, এই অরবিটালের শক্তির ক্রম অনুসারে একটি পটাশিয়াম মৌলকে পরমাণুকে এই ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল 1s স্কোয়ার 2s স্কোয়ার। দেখো 1s 2s, এখানে দুইটা এসের ধারণ ক্ষমতা দুইটা, এই এসেরও ধারণ ক্ষমতা অবশ্যই দুইটি হবে। তারপরে যেটি আছে মানে এরপর কি আছে, এরপর 3s 2p আছে, তারপর 3s আছে, তাই না। 2p বসাই, এই 2p, p এর ধারণ ক্ষমতা কত? ইয়েস 6। তারপর আবার 3s, এই যে আবার 3s এর ধারণ ক্ষমতা 2। তারপর আবার এখান থেকে যদি শেষ করে এখান থেকে শুরু করি, আবার 3p আছে, তাই না। তাহলে 3p, এবার আমরা 3p দিলাম, p এর ধারণ ক্ষমতা আমরা জানি 6। তারপর d, তাহলে s, আবার s, এরপর p, এরপর s, এরপর p, এরপর s হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কোনো একটি বিশেষ কারণে এসটাকে একটু পরে দেব, অ্যান্ড এখানে আমরা ডিটাকে নিয়ে আসবো আগে। তো এখানে যদি দেখো 6 12 14 16 18, এখানে আছে 19টি, এখান থেকে একটি দিয়ে দিলে হবে না, তাই না। এখানে এস আছে, তাহলে এস এই জায়গায় অবশ্যই 4s। ধারণ ক্ষমতা দুইটা লাস্ট, কিন্তু আমি তো 1 দিতে পারি, তাহলে এখানে অবশ্যই 0 দিতে হবে। তো এই জিনিসটা জাস্ট বেসিক। কেন এখান থেকে আসলো, শুরু হয়ে আসলো, এখান থেকে কেন জাম্প করলো, এখানে কেন করলো না, অর্থাৎ সরি আমি বোঝাতে চাচ্ছি, এখান থেকে কেন জাম্প করে একটার পরে চলে গেলো, এটা কেন জাম্প করে এখানে চলে আসলো। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে সাসপেন্স, ঠিক আছে। তো আমি তোমাদের এটি দিয়ে বুঝলে তো ভালো, যদি তাও আমি আমার ইজি মেথডটা বোঝানোর চেষ্টা করব। আশা করি খুবই সহজ হবে। তো তোমরা ইতিমধ্যে যারা পারো ইলেকট্রন বিন্যাস, ভেরি গুড। যাদের অসুবিধা হয়, পরবর্তী যেইটি রয়েছে পার্টটি দিতে যাচ্ছি, সেটির জন্য প্লিজ অপেক্ষা করো। অ্যান্ড এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আর এই ভিডিওটি যা বলেছি, কী পড়তে হবে, কী মুখস্থ করতে হবে, সেগুলো একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে ফেলো। আমি বরাবর একদিন পরে তোমাদেরকে ওই যে সেকেন্ড পার্টটি আপলোড দেবো তোমাদের জন্য, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এমনি অযথাই ঘরের বাইরে বের হয়ে সময় নষ্ট করো না। দরকার হলে তোমরা বাসায় বসে এই যে প্রিভিয়াস যে লেসনগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করো, পড়ালেখা করো মনোযোগ সহকারে। আর এই বলে তোমাদের এই অনলাইন ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।